ওর শেষ কথাটুকুতে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। বুঝে পাই না ও ঠিক কী বোঝাতে চাইছে, এই কথার মানেও বা কী। হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে তনিমা। তোমরা সবাই শুনছো দগ্ধ বাসর, আর আজকের পর্ব হলো ৮। তাহলে চলো আজকের পর্বটা শুরু করা যাক। বাবার কথাগুলো কানে যেতেই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। পা দুটো আপনা হতেই ঘরের দরজার সামনে জমে গেল। নিচ থেকে তখন উত্তপ্ত কণ্ঠের বাদানুবাদ প্রবলভাবে ভেসে আসছে ওপরে। বাবা যাকে কথাগুলো বলল, এবারে তার গলাও শুনতে পেলাম। গুরু গম্ভীর কণ্ঠে বিদ্রূপের মিশলে লোকটা যা বলল তাতে আমার মেরুদণ্ড দিয়ে পলকে ঠান্ডা স্রোত বয়ে চলে গেল। শুনলাম সে বলছে, শত্রুতা আপন পর ঠিক বেঠিক ন্যায় নীতি মেনে তো হয় না মিস্টার রঞ্জিত সেন। শত্রুতা খালি রিভেঞ্জ বোঝে, শত্রুর মাথা পায়ের নিচে রাখা বোঝে। আর হ্যাঁ, কি বললেন? আপনার মেয়েকে এসবের মাঝে আনবো না, ওর থেকে দূরে থাকবো? রিয়েলি? ইউ মেক মি লার্জ মিস্টার সেন। বছর 20 আগে আমার বাবা, আমার মা, আমার গোটা পরিবারের তো কোনো দোষ ছিল না, তাই না? স্টিল ইউ হার্ট আস। শুধু এবং শুধুমাত্র আপনার জন্য আমার গোটা পরিবার, আমার শৈশব, আমার সম্পূর্ণ জীবনটাই তছনছ হয়ে গেছে মিস্টার রঞ্জিত সেন। আর এখন আপনি আমাকে শত্রুতার সীমা বোঝাচ্ছেন? এটুকু বলেই লোকটা সাময়িকভাবে থেমে যায়, তারপর আবার বলে ওঠে, আর আপনার মেয়ের থেকে দূরে থাকতে বলছেন? তবে এবার একটা সত্যি কথা শুনুন, আপনি যদি নিজে ওর পরিচয় না দিতেন তবে ও যে আপনার মেয়ে তা আমি জানতেও পারতাম না। আর ওকে যদি নিজের চোখে না দেখতাম তবে হার্ট করার কথা ভাবতামও না। কিন্তু যখন ও আমার চোখে পড়েই গেছে তখন আই এম নট শিওর অ্যাবাউট মাই সেলফ রাইট নাও। ওর শেষ কথাটুকুতে আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। বুঝে পাই না ও ঠিক কী বোঝাতে চাইছে, এই কথার মানে কি। যখন শুধু ওর ওইটুকু কথা শুনেই আমি চিন্তায় পড়ে গেছি, ঠিক তখনই আবার ওর কণ্ঠ কানে ভেসে আসে। তবে কি জানেন মিস্টার সেন, আপনার মেয়ের সাথে আজ সকালেই আমার দেখা হয়েছিল। তখন অবশ্য জানতাম না যে ও আপনার মেয়ে, দ্য গ্রেট বিজনেসম্যান টাইসুন রঞ্জিত সেনের মেয়ে। একেবারে অযাচিতভাবেই ও আমার সামনে পড়ে যায়, বা বলা ভালো আমি ওর সামনে হাজির হই। তখন ঘটনার আসল উদ্দেশ্য তো বুঝিনি আমি, বাট এখন তো মনে হচ্ছে এটা আমাদের ভবিতব্য ছিল। আচ্ছা মিস্টার মাথুর, আপনার কি মনে হয় না যে এই ঘটনাটা নিতান্ত কোইন্সিডেন্স নয়? ইট হ্যাজ এ ডিফারেন্ট মিনিং। মিস্টার সেনের মেয়ে আর আমার এই হঠাৎ দেখা হওয়ার পেছনে অন্য কোনো বিশেষ কারণ আছে? যাকে প্রশ্ন করা হলো সেই জয়েশ মাথুর শুনলাম বেশ গদগদ হয়ে উত্তরে বললেন, ও ইয়েস মিস্টার শর্মা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সব ঘটনার পেছনে কোনো না কোনো বিশেষ কারণ অবশ্যই থাকে। মাথুরের কথার সূত্র ধরেই আকাশ শর্মা বলে ওঠে, একদম। আর এখন আমাকে সেই বিশেষ কারণটাই খুঁজে বের করতে হবে। আকাশের কথা শেষ না হতেই বাবা তীব্র আর্তনাদের সাথে প্রতিবাদ করে উঠল,
কি বিশেষ কারণ? কোনো বিশেষ কারণ নেই, থাকতে পারেও না। শোনো আকাশ, আজ আমার যতটা ক্ষতি করার তুমি করে দিয়েছো। আমার কাছে আর থাকার মধ্যে খালি ওই 10% শেয়ার, মাথা গোজার মতো এই বাড়ি, আর আমার ওই মা মরা মেয়েটাই আছে। দরকার পড়লে তুমি আমার বাকি শেয়ারটুকুও নিয়ে নাও, আমি বাধা দেব না। খালি আমার মেয়েটাকে ছেড়ে দাও, ব্যাস। ও এসবের কিছুই জানে না, ওর তো কোনো দোষ ছিল না। তবে কেন ওকে এসবের মাঝে টেনে নিয়ে আসছো? তোমার শত্রুতা আমার সঙ্গে, আমাকে শাস্তি দাও, আমার মেয়েটাকে ছেড়ে দাও। নিচ থেকে ভেসে আসা কথাগুলো শুনতে শুনতে কখন যে নিচের ঘরের চৌকাঠ থেকে দূরে সরে এসে দোতলার ব্যালকনি লাগানো রেলিংয়ের কাছে এসে দাঁড়িয়ে পড়েছি তা আমি নিজেও জানি না। পা দুটো যেন আর আমার নিজের বশে নেই। মন তখন উদ্ভ্রান্তের মতো ওই কথোপকথনের বাকিটুকু শুনতে মরিয়া হয়ে উঠেছে। কোন শত্রুতা, কিসের প্রতিশোধ, আর সেই প্রতিশোধে যে আমাকে না জড়াবার আর্জি, সব মিলিয়ে পুরো বিষয়টা আমার কাছে একটা বড় গোলক ধাঁধা হয়ে উঠেছে, যার না শুরু আমি জানি আর না শেষ। খালি জানি কোনো এক অলৌকিক উপায়ে এই সবের সাথে আমিও ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছি। আমার জ্ঞান হওয়ার পর থেকে আজ অবধি কোনো দিন কারো কাছে বাবাকে এতটা দুর্বল হয়ে পড়তে দেখিনি। আমার বাবার মতো আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ যে কখনো কারোর কাছে দয়া ভিক্ষা চাইতে পারে, তাও আবার কেবল আমার জন্য, তা এখনও আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। কিন্তু যার কাছে বাবা এসব সবিনয়ে অনুরোধ জানালো, সেই মানুষটা কিন্তু নিতান্তই নির্দয়ের মতো হেসে উঠল দেখলাম। ওর সেই অট্টহাসি আমার শিরদাঁড়ায় কাঁপন ধরালো। ক্ষণিকের জন্য মনে হলো যেন ওই হাসিতে আমাদের বাড়ির দেওয়ালগুলো কেঁপে উঠল। বড্ড ভয় লাগতে শুরু করেছে আমার ওই আকাশ শর্মা লোকটাকে। বেশ কিছুক্ষণ পরে হাসি থামিয়ে ও আবার বলল, আমি তো আগেই বলেছিলাম মিস্টার সেন, আপনার মেয়ে আমার চোখে না পড়লে ওকে আমি ছেড়েই দিতাম। কিন্তু একবার যখন ওকে আমি দেখে ফেলেছি, তখন ওকে ছেড়ে যাওয়া আর সম্ভব নয়। আর কি জানেন তো মিস্টার সেন, ওকে এরপর আমি ছাড়তেও পারবো না। কারণ একটা ব্যাপার তো খুব ক্লিয়ার, যে আপনার প্রাণভোমরা ওর মধ্যেই বাস করে। তাই আপনাকে শেষ করতে হলে ওকে আমার চাই চাই। আর তাছাড়া আপনার মেয়ে অসাধারণ সুন্দরী, ওর মতো সুন্দরী এখন আপনার মতো ভিখারির বাড়িতে সত্যি বেমানান। ওকে আমার মতো লোকের ঘরেই মানাবে, কি বলেন? বলেই আবার সেই রক্ত জল করা অট্টহাসিতে ফেটে পড়ে আকাশ। ও যে ঠিক কী বলতে চাইল কথাগুলোর মধ্যে দিয়ে আমি জানি না। ওর সব কথাই আমার কাছে ভীষণ রকম হেয়ালির মতো লাগলো। কিন্তু সেই সাথে ওর মুখে নিজের প্রতি অসাধারণ সুন্দরী বিশেষণটা শুনেই অদ্ভুত একটা শিরশিরানি অনুভূতি খেলে গেল সর্বাঙ্গে। সেই অনুভূতি ভয় না লজ্জার নাকি ভালো লাগার তা বলে বোঝাতে পারবো না। তবে সেই অনুভূতি নিতান্তই নিষিদ্ধ, সর্বনাশা। হঠাৎ জয়েশ মাথুরের গলা পেলাম, শুনলাম বলছেন, আপনি ঠিক কি বলতে চাইছেন মিস্টার আকাশ? ওয়েল, আমার কিন্তু পুরো বিষয়টি নিয়ে ভীষণ কিউরিওসিটি হচ্ছে। বলেই বিচ্ছিরি রকমের খ্যাক খ্যাক করে হেসে উঠলেন জয়েশ মাথুর। বাবা আর ওই আকাশ শর্মাকে বাদ দিয়ে বাকিরাও সেই হাসিতে যোগ দেয়। এদের দেখে মনে হয় যেন এক একটা নরপশু নিজেদের রক্ততৃষ্ণা মিটিয়ে উল্লাসের হাসিতে মেতেছে। মানুষের চামড়ার নিচে এক একটা আস্ত পিশাচেরা, যে পরিবার সাথে এতদিন বন্ধুর মতো মিশেছে,
আজ তাদের চূড়ান্ত সর্বনাশে এদের আনন্দ কত। নিজের মেয়ের বয়সী একটা মেয়ের আসন্ন দুর্গতি নিয়ে এদের কত কৌতূহল, কত উত্তেজনা। সেই উত্তেজনার নিরসনও করে দিল আকাশ শর্মা। বলল, ঠিক সময়ে সবটা জানতে পারবেন মিস্টার মাথুর। আপনাদের না জানিয়ে কিছুই যে করব না সেই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। তবে হ্যাঁ, যেটা করব সেটা হয়তো সবার ভালো লাগতে নাও পারে। আর একটা কথা, আমার থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে কোনো লাভ নেই। নিজের মৃত্যুর থেকে পালানো গেলেও যেতে পারে, কিন্তু এই আকাশ শর্মার থেকে পালানো যায় না। শেষের কথাগুলো লোকটা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল। জানি না কি করে বুঝেছিল যে ওই রেলিংয়ের ধারে আমি দাঁড়িয়ে আগাগোড়া ওদের সব কথা শুনছিলাম। নিজেকে যতটা সম্ভব আড়ালে রেখেছিলাম আমি। তবুও কি করে যে লোকটা বুঝলো যে আমি ওখানেই রয়েছি, আর এই হুমকির মানেটাই বা কি? প্রশ্ন অনেক আমার, কিন্তু উত্তর দেওয়ার লোক নেই যে আজ এত সমস্যা আর জটিলতা নিয়ে হঠাৎ করেই আমার জীবনে হাজির হয়েছে। সেও দেখলাম কয়েক পল আমার দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে বেরিয়ে গেল। তার পিছন পিছন বাকিরাও চলে গেল একে একে। শুধু আমি আর বাবা একরাশ চিন্তা, হতাশা আর প্রশ্নের অকুল সমুদ্রে একাকী বিচ্ছিন্নভাবে পড়ে রইলাম।